বাসটা আবারও গতি নিল। কুমিল্লার সে হাইওয়ে রেস্টুরেন্ট পেরিয়ে অন্ধকার রাস্তা কেটে ছুটেছে সিলেটের দিকে। ভেতরে মৃদু আলো। বেশিরভাগ যাত্রীরা আবার ঘুমে ঢলে পড়েছে। প্রিয়ন্তীর কিন্তু ঘুম আসছে না একদমই। চোখ বন্ধ করলে মনে পড়ছে তাসদিরের পাঠানো সেই মেসেজগুলো। বুকের ভেতরটা অদ্ভুতভাবে গরম হয়ে উঠছে। বারবার নিজেকে সামলে নিতে দু চোখ শক্ত করে বন্ধ করে ও ঘুমোতে হবে, কিচ্ছু ভাবা যাবে না। কিন্তু মন যে শোনে না। হঠাৎ করে নিজের সিটের দিক থেকে একটা হালকা নাড়াচাড়ার শব্দ হয়। পর্দা ফাঁক দিয়ে আলো একটু বাড়লো। প্রিয়তি অজান্তে চোখ মেলে তাকায় নিচে। তাসদির বসে আছে, এক হাতে ফোন, অন্য হাতে পানির বোতল। মাথাটা একটু পেছনে হেলানো, চোখ আধ বোঝা। কপালের সেই কাটা দাগটা আলো আরো স্পষ্ট। এই লোকটা কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে, আর আমি কেন এত অস্থির? ঠিক তখনই তাসদির চোখ খুলে উপরের দিকে তাকায়, চোখাচোখি। প্রিয়তি তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে নেয়। বুক ধুকপুক করছে। মনে হলো লোকটা বুঝি হেসেই ফেললো। 1 মিনিটও না যেতেই ফোনটা আবার ভাইব্রেট হলো। ঘুম আসছে না মিস প্রিয়ন্তী? প্রিয়ন্তী চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়ে রয়। রিপ্লাই করবে নাকি করবে না, এই দ্বন্দ্বে আঙ্গুল জমে গেল। শেষমেশ খুব ছোট্ট করে লিখলো, ঘুমানোর চেষ্টা করছি। রিপ্লাই আসতে দেরি হলো না। চেষ্টা করলেই সব হয় না, কিছু কিছু জিনিস জোর করে আনা যায় না। ঘুম, ভালোবাসা আর বিশ্বাস। প্রিয়তির বুকের ভেতরটা কেমন করে উঠলো। ভালোবাসা? এই লোকটা কি ইচ্ছে করে এমন কথা বলে? আর কিছু লেখার সাহস পেল না সে। ফোনটা উল্টে রেখে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে জোর করে। ভোরের আলো ফোটার আগে বাসটা সিলেট শহরে ঢুকে। জানলার বাইরে সবুজের ছড়াছড়ি, কুয়াশা ভেজা বাতাস। মিতালি প্রথম ঘুম ভাঙিয়ে তুললো প্রিয়ন্তীকে। এই ওঠো, পৌঁছে গেছি তো। চোখ কচলাতে কচলাতে উঠে বসে প্রিয়ন্তী। মাথাটা ভারী লাগছে, সারা রাত ঠিক মতো ঘুম হয়নি। বাস থেকে নামার সময় তাদের সবার আগে নামে। লাগেজ নামাতে সাহায্য করলো ড্রাইভারকে। তারপর স্বাভাবিকভাবেই প্রিয়ন্তীর ব্যাগ নিজের হাতে তুলে নিল। আমি নিয়ে নিচ্ছি। প্রিয়ন্তী আপত্তি করার সুযোগ পেল না। শহরের একটা পরিচ্ছন্ন হোটেলে উঠে ওরা রুম কালেকশন নিয়ে সামান্য ঝামেলা হলেও শেষমেশ ঠিক হলো। মিতালি আর পাবেল এক রুমে, প্রিয়ন্তী আলাদা রুমে, আর তাসদির তার নিজের রুমে। কিন্তু কাকতালীয়ভাবে প্রিয়ন্তীর রুমটা ঠিক তাসদিরের পাশেই। চাবি হাতে পেয়ে প্রিয়ন্তীর মনে হলো কেউ বুঝি ইচ্ছে করে এমনটা করেছে। সকালে নাস্তার টেবিলের পরিবেশটা বেশ স্বাভাবিক ছিল। পাবেল আর মিতালি নিজেদের মধ্যে ব্যস্ত। মোহনা বেগম বাসায়, তাই এখানে নেই। তাসদির চুপচাপ কফি খাচ্ছিল। প্রিয়ন্তী আর চোখে তাকাচ্ছিল বারবার। হঠাৎ লোকটা বলে উঠলো, আজ আমরা জাফলং যাব। মিতালি খুশিতে হাততালি দিয়ে ওঠে, ইয়েস, আমি বহু দিন ধরে যেতে চেয়েছিলাম। প্রিয়ন্তী চুপ। ওর মাথায় একটাই প্রশ্ন, এই লোকটার সঙ্গে একদিন পুরো ঘোরাঘুরি করতে হবে। জাফলং এর পথটা অপূর্ব। পাহাড়ি, নদী, সবুজ, সব মিলিয়ে যেন ছবির মতো। প্রিয়ন্তী গাড়ির জানলায় তাকিয়েছিল। এমন সুন্দর জায়গায় এসেও মনটা অস্থির। নদীর ধারে নেমে হাঁটছে সবাই। পাথর উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। মিতালি আর পাবিল একটু সামনেই চলে যায়। পেছনে রইল প্রিয়ন্তী আর তাসদির। হাঁটতে হাঁটতে তাসদির হঠাৎ বলল, এখানটা ভালো লাগে। জি খুব। তাহলে মন খারাপ কেন? প্রিয়ন্তী থমকে গেল। লোকটি কি এতটাই পারদর্শী? মন খারাপ না, মিথ্যে বলা শিখেননি ভালো করে। চোখ সব বলে দেয়। প্রিয়ন্তী আর কিছুই বলল না, নদীর জলের দিকে তাকিয়ে রইল। তাসদির একটু চুপ থেকে ধীর গলায় বলল, সেদিনের মেসেজগুলো নিয়ে এখনো অস্বস্তি লাগছে। এই প্রথম লোকটা সিরিয়াস হলো। প্রিয়ন্তী মাথা নুইয়ে ফেললো। আমি চাইনি এসব নিয়ে আপনাকে কষ্ট দিতে। কষ্ট? লোকটা হালকা হেসে ফেলে। আপনি আমাকে কষ্ট দেননি প্রিয়ন্তী, বরং। কথাটা শেষ করলো না। প্রিয়ন্তী তাকালো ওর দিকে। বরং? তাসদির নদীর দিকে তাকিয়ে বলল, বরং অনেকদিন পর কাউকে এতটা জীবন্ত লেগেছে। প্রিয়ন্তীর বুকের ভেতরটা ধক করে উঠল। আপনি সব কেন বলছেন? কারণ আমি মিথ্যে বলতে পছন্দ করি না। কিছুক্ষণ নীরবতা, শুধু জলের শব্দ। তারপর তাসদির বলল, আমি জানি আমি আপনার জন্য অস্বস্তির কারণ, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনার ক্ষতি করতে চাই না। প্রিয়তির চোখ ভিজে উঠল অজান্তে। আমি ভয় পাই। নিচু গলায় বলল, কেন? কারণ আপনি খুব স্পষ্ট, আর আমি বুঝতে পারছি না নিজেকে। তাসদির ধীরে তাকায় ওর দিকে। সময় নিন নিজেকে। আমি কোথাও যাচ্ছি না। এই কথাটাই যেন প্রিয়ন্তীর বুকের ভেতর কোথাও গভীরভাবে গেঁথে গেল। সন্ধ্যায় হোটেল ফিরে এলো সবাই। সারাদিনের ক্লান্তিতে মিতালি ঘুমিয়ে পড়লো দ্রুত। প্রিয়ন্তী বারান্দায় দাঁড়িয়েছিল। সিলেটের রাত ঠান্ডা, বাতাসে অদ্ভুত এক শান্তি। হঠাৎ দরজায় নক। দরজা খুলতেই তাসদির, একটু কথা বলা যাবে? প্রিয়ন্তী সরে দাঁড়ালো। ভেতরে ঢুকে তাসদির বলল, কাল সকালে আমরা ফিরবো। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই। প্রিয়ন্তীর বুকটা কেঁপে উঠল। আমি কোনো তাড়াহুড়ো করছি না, লোকটা ধীরে বলল, কিন্তু আমি আপনাকে জানাতে চাই, আমি আপনাকে সম্মান করি। জানতে চাই ঠিকভাবে? ধীরে ধীরে। প্রিয়ন্তী কিছুই বলল না, চোখ নামিয়ে রইল। তাসদির দরজার দিকে এগিয়ে গিয়ে থামে। আপনি না চাইলে আমি আর কখনো সীমা ছাড়াবো না, বলে বেরিয়ে যায়। দরজা বন্ধ হতেই প্রিয়ন্তী বিছানায় বসে পড়ে। বুকের ভেতরটা ভরা, অথচ শান্ত। এই লোকটা ভয়ঙ্কর না, অদ্ভুত রকমের নিরাপদ।
প্রিয়ন্তী জানতো না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু এই প্রথমবার ভয় ছাড়াও আরেকটা অনুভূতি ধীরে ধীরে মাথা তুলছে। নামটা হয়তো ভালো লাগা। সিলেটের রাতটা অদ্ভুত রকম শান্ত। হোটেলের ঘরের জানলা দিয়ে ঢুকে পড়ছে ঠান্ডা হাওয়া, পর্দাটা নড়ছে হালকা। প্রিয়ন্তী বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না একদমই। মাথার ভেতর বারবার ঘুরছে তাসদিরের কথাগুলো। আমি আপনাকে জানতে চাই ধীরে ধীরে। এ লোকটা এমন কেন? না জোর করে, না রাগ দেখিয়ে, না ক্ষমতার দাপট, অথচ প্রতিটা কথা গিয়ে কোথাও গিয়ে লাগে। প্রিয়ন্তী পাশ ফিরে শুয়ে পড়ে, বালিশটা বুকে চেপে ধরে শক্ত করে। চোখ বন্ধ করতে ভেসে উঠে নদীর ধারে দাঁড়িয়ে থাকা সেই মানুষটার মুখ, গম্ভীর চোখ, শান্ত গলা আর অদ্ভুত এক স্থিরতা। হঠাৎ নিজের উপরেই রাগ হয়। আমি এসব ভাবছি কেন? পরদিন সকালে সিলেট ছাড়ার প্রস্তুতি। নাস্তার টেবিলের পরিবেশটা একটু থমথমে। মিতালি বুঝতে পারছে কিছু একটা চলছে, কিন্তু কিছু জিজ্ঞেস করছে না। বাসে ওঠার সময় আবার সে একই ব্যবস্থা। তাসদির নিচে, প্রিয়ন্তী উপরে। এবার আর প্রিয়ন্তী তাকালো না নিচে, চোখ বন্ধ করে শুয়ে পড়লো। বাস চলতে শুরু করতে তাসদির ফোন বের করে। কিছুক্ষণ স্ক্রিনে তাকিয়ে থেকে একটা মেসেজ টাইপ করলো। ফোনটা ভাইব্রেট করতে প্রিয়ন্তী চমকে উঠে। ঘুমাতে চেষ্টা করুন, ঢাকায় পৌঁছাতে সময় আছে। প্রিয়ন্তী কিছুক্ষণ তাকিয়ে রইল মেসেজটার দিকে, তারপর ছোট্ট করে রিপ্লাই করলো, জি। আর কিছু লেখেনি কেউ। তবু এই নীরবতার মাঝেও অদ্ভুত এক আরাম ছিল। ঢাকায় পৌঁছে আবারও সেই সিদ্দিক কুঞ্জ, পরিচিত চার দেয়াল, কিন্তু প্রিয়ন্তীর মনে হচ্ছে সবকিছু একটু বদলে গেছে। বাড়িতে ঢুকে দাদিকে জড়িয়ে ধরলেন। এই কদিনে শুকিয়ে গেছিস নাকি মা? প্রিয়ন্তী হেসে মাথা নেড়ে। তাদের খুব স্বাভাবিকভাবে নিজের মতো রয়ে গেল। বাড়ির সবার সামনে আর কোনো টিচিং নেই, কোনো ইঙ্গিতপূর্ণ কথা নেই, যেন সিলেটের সেই মুহূর্তগুলো আলাদা একটা জগৎ ছিল। এটাই কি সবচেয়ে বেশি অস্বস্তিকর নাকি স্বস্তিকর? রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। প্রিয়ন্তী নিজের রুমে পড়ার টেবিলে বসে বই খুলে রেখেছে, কিন্তু পড়া হচ্ছে না। হঠাৎ দরজায় হালকা নক। প্রিয়ন্তী চমকে ওঠে। জি। দরজা খুলতে মিতালি, একটু আসবি? দুজন ছাদে গিয়ে বসলো। রাতের আকাশ পরিষ্কার। মিতালি একটু চুপ করে থেকেই বলল, প্রিয়ন্তী তোকে একটা কথা জিজ্ঞেস করবো। প্রিয়ন্তী বুঝে গেল, মাথা নুইয়ে বলল, তুই কি ভাইয়াকে ভয় পাচ্ছিস? এই প্রশ্নটা প্রিয়ন্তী একদমই আশা করেনি। না মানে ভয় না, তাহলে অস্বস্তি? প্রিয়ন্তী একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি কনফিউজড আপু। মিতালি হালকা হাসে। ভাই একটু অন্যরকম, কিন্তু খারাপ না, আমি জানি। প্রিয়ন্তী ধীরেই বলল, এটাই তো সমস্যা। মিতালি আর কিছুই বলল না, শুধু মাথায় হাত বুলিয়ে বলল। পরদিন কয়েকদিন তাসদির বাড়িতে ছিল। অফিস যাওয়া আসা, নিজের রুমে অ্যাকোরিয়াম, সব আগের মতোই। কিন্তু প্রিয়ন্তীর মনে হচ্ছিল লোকটা খুব ইচ্ছে করে একটা দূরত্ব রেখেছে। একদিন বিকেলে প্রিয়ন্তী একাই ছাদে উঠেছিল। মাথা ভারী লাগছে। চিলেকোঠার দরজাটা খোলা, ভেতরে অ্যাকোরিয়ামের আলো জ্বলছে। প্রিয়ন্তী দাঁড়িয়ে রয়েছিল দরজার কাছে, ঢুকবে কিনা দ্বিধায়। ভেতরে আসুন। ভেতর থেকে শান্ত গলা ভেসে এলো। তাসদির অ্যাকোরিয়ামের সামনে দাঁড়িয়েছিল। প্রিয়ন্তী ঢুকে পড়ে। কিছুক্ষণ নীরবতা। আপনি ঠিক আছেন? তাসদির জিজ্ঞেস করে। জি। মিথ্যে। প্রিয়ন্তী হালকা হাসে। আপনি সব বুঝে ফেলেন কেন? কারণ আমি লক্ষ্য করি। প্রিয়ন্তী অ্যাকোরিয়ামের দিকে তাকিয়ে বলে, আপনি ইচ্ছে করে আমাকে এড়িয়ে যাচ্ছেন? তাসদির ধীরে তাকায়। না। তাহলে? আমি আপনাকে স্পেস দিচ্ছি। কথাটা শুনে বুকটা কেঁপে ওঠে প্রিয়ন্তী। আমি যদি বলি আমার এই স্পেসটা ভালো লাগছে না? তাসদিরের চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে ওঠে। তাহলে? প্রিয়ন্তী গভীর নিঃশ্বাস নেয়। তাহলে হয়তো আমাকে নিজের ভয়টা মুখোমুখি হতে হবে। তাসদির এক পা এগিয়ে এলো, খুব কাছে নয়, আবার দূরেও না। আমি আপনাকে জোর করব না প্রিয়ন্তী, আমি চাইও না। দুজনের মাঝে নীরবতা। এই নীরবতাটা আরো ভারী, বরং শান্ত। সেদিন রাতে তাদেরকে ফোন আসে নেভি হেডকোয়ার্টার থেকে। পরদিন সকালেই সবার সামনে জানালো, আমাকে আবার জাহাজে ফিরতে হবে 3 দিনের মধ্যে। মিতালির চোখ ভিজে ওঠে। মোহনা বেগম কিছুই বলল না, শুধু ছেলের দিকে তাকিয়ে রইল। প্রিয়ন্তী চুপ। বুকের ভেতরটা অদ্ভুতভাবে খালি খালি লাগছে। যাওয়ার আগের রাত প্রিয়ন্তী ছাদে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছনে পায়ের শব্দ। তাসদির, একটু কথা বলবো। প্রিয়ন্তী মাথা নেড়ে দেয়। আমি চলে যাচ্ছি। লোকটা ধীরেই বলল, কিন্তু আমি অসম্পূর্ণ কিছু রেখে যেতে চাই না। প্রিয়ন্তী তাকায়। আমি জানি না ভবিষ্যৎ কি, তাসদির বলল, কিন্তু আমি এটুকু জানি আমি আপনার জন্য অপেক্ষা করতে পারি। প্রিয়ন্তীর চোখ ভিজে ওঠে। আর আমি চাই আপনি ভয় না পেয়ে নিজেকে বুঝুন। একটু থেমে যোগ করলো, আমি ফিরবো। প্রিয়ন্তী খুব নিচু গলায় বলল, আমি তখন কি অবস্থায় থাকবো জানি না। তাসদির হালকা হাসে। আমি জানি, তাই অপেক্ষা। এই প্রথমবার প্রিয়ন্তী নিজে এগিয়ে সে লোকটার হাতটা আলতো করে ছুঁয়ে দেয়। সেফ থাকবেন। তাসদির চোখ নামিয়ে সে হাতটার দিকে তাকায়, তারপর ধীরে বলেন, আপনি আমার সবচেয়ে বড় রিস্ক প্রিয়ন্তী। রাতের আকাশের চাঁদটা তখনও আরো উজ্জ্বল। এই গল্পটা এখন আর শুধু টিজিং নয়, এটা ধীরে ধীরে বাস্তবের দিকে হাঁটছে।
এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।